যে আপনি বাইরে চলে গেলেন। মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন? নাকি আপনার সাথে কি এই যে সরকার, একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি, সেই সরকারের পক্ষ থেকে কোন ধরনের যোগাযোগ করা হয় কিনা বা কোন ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোন বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে বিপ্লবের পরে, সেই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই মানুষগুলোকে একেবারে শুরু থেকেই কোণঠাসা অবস্থায় রাখা হয়েছে এবং যে ২ জনকে রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে তাদেরকেও আসলে সেইভাবে মতামত প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। যে আসিফ মাহতাব, আ আ আপনি আন্দোলনের একেবারে শুরু থেকেই ছিলেন। জি। যদিও আন্দোলন শেষ হবার পরে আর আপনাকে আমরা দেখছি না। আপনি সিনের বাইরে চলে গিয়েছেন বা আপনাকে বাইরে রাখা হয়েছে। তো এই যে আপনি সিনের বাইরে চলে আসলেন বা যারা আজকে এখানে উপদেষ্টা মণ্ডলীতে আছে পিনাকিদা যেটা বলছিলেন, আমি বিশ্বাস করেন আমাকে এখন যদি জিজ্ঞেস করেন যে সব কয়জন উপদেষ্টার নাম বলতে আমি চিনিও না। নামও জানি না, মনে হয় ৩-৪ জনের নাম বলতে পারবো। এর বাইরে সবাইকে চিনিও না আমি। এবং চেনার প্রয়োজনও মনে করি না বা তারা চিনাইতেও চান না। যখন আপনার ইন্টারেকশন হবে একটা কাজ নিয়ে আপনি কাজ করবেন। বিভিন্ন বিষয় যেমন আওয়ামী লীগের একজন মন্ত্রী, সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সে বিভিন্ন কাজ করত। মানে ভালো খারাপ সেটা পরের কথা। সে করত যে কারণে আমরা দেখতাম। মানে উনারা কোথাওই নাই। মানে উনারা করেন কি আসলে? মানে উনারা কি সারাদিন ঘুমান না কি করেন এটাও আমরা জানি না। তো এই যে আপনি বাইরে চলে গেলেন, মানে আপনি কি এমনিতেই বাইরে আছেন? নাকি আপনার সাথে কি এই যে সরকার, একটা বিপ্লবী সরকার আমরা যেটাকে নাম দিয়েছি, সেই সরকারের পক্ষ থেকে কোন ধরনের যোগাযোগ করা হয় কিনা বা কোন ধরনের নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনার সাথে কোন বক্তব্য নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? এখানে কিছু বিষয় আমি ফার্স্টে ক্লিয়ার করতে চাচ্ছি। সেটা ১ নাম্বার বিষয় হচ্ছে যে বিপ্লবী সরকারের ডেফিনিশনটা কি আসলে? বিপ্লবী সরকারের মধ্যে তো যারা একটা বিপ্লবী আদর্শ থাকা লাগবে। এটা গণ-অভ্যুত্থানে আমাদের কোনো ক্লিয়ার বিপ্লবী আদর্শ নাই। ফর এক্সাম্পল আমার আদর্শ obviously I was inspired by my religion যেটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে বিপ্লবে যোগ দেওয়ার জন্য। নীতি নৈতিকতা ওখান থেকেই আসছে। বাট অনেকের এখান থেকে আসে নাই। সো বিপ্লবী সরকার যদি গঠন করতে হতো, বিপ্লবী সরকার তো হয় বিপ্লবী দিয়ে। আপনি বিপ্লবের মধ্যে যারা ডিরেক্টলি ইনভলভড না তাদেরকে নিয়ে যদি আপনি বিপ্লবী সরকার গঠন করেন সেটা কিভাবে বিপ্লবী সরকার হয়? এখন বিষয়টা হচ্ছে যে আমাকে কোনোভাবে তারা কোনো কনট্যাক্ট করে নাই। অ্যাজ ইফ আমার এখানে কোনো কন্ট্রিবিউশন নাই। যেখানে ইটস ওকে মানে আই ডোন্ট পার্সোনালি কেয়ার। আমি বাংলাদেশের এই সব আপনারা জানেন, আপনার রিপোর্টার আপনারা জানেন যে আমি বাংলাদেশের একদম ফার্স্ট এর থেকেই এই আন্দোলন শুধু এটা না। আমি বাংলাদেশের ১ম প্রাইভেট ইউনিভার্সিটি রাস্তায় নামায় রোড ব্লক করা সেটা আমিই ফার্স্ট এ করি। ইট ওয়াজ মাই প্ল্যান। হ্যাঁ, আমার ওই স্ট্র্যাটেজিটা আমি যদি দেখেন আমি এখন এই মুহূর্তে আমার কম্পিউটার থেকে বের করে দিব আমার ডিটেইলস স্ট্র্যাটেজি। তো সেটা আমি ফার্স্ট এ করি। তো আমি বাংলাদেশের জন্য করে আসছি এই কিছু পাওয়ার আশায় না যে আমি কিছু একটা পাবো। আমাকে কেউ একটু রেসপেক্ট বেশি দিবে এরকম না। আমি এখানে এজন্য কিছু করি নাই। সো তারা যদি সরকার ঠিকমতো চালাতে পারত দ্যাটস ফাইন। ইউ নো আই এম হ্যাপি। আপনি যদি দেখেন আমার স্ট্যাটাস গুলো আমি ১ম এ খুবই খুশি হয়েছিলাম যে হ্যাঁ, সরকার গঠন হয়েছে। ইটস ফাইন আমার দরকার নাই। হাউএভার দিন যত যাচ্ছে তত কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে দিস ইস ক্লিয়ারলি ডিসক্রিমিনেটরি গভর্নমেন্ট। সে বৈষম্য বিরোধী দাবি করছে বা সে নিজেই বৈষম্য করছে। তারা তাদের এজেন্ডা, তাদের আইডিয়ালস যেটা বাংলাদেশের সাথে যায় না, সেই ধরনের আইডিয়ালস এবং দর্শন সরকার সেটা চাপিয়ে দেওয়ার যত রকম কাজ কারবার সেটা করছে। জনগণের যে দ্রব্যমূল্য হার, বিভিন্ন সমস্যা এবং ৫ই অক্টোবর আমিও লিখেছিলাম যে সবার আগে উচিত হচ্ছে শহীদ এবং আহতদের চিকিৎসা করা, সেটাও তারা ফেইলিয়ার। এই একটা কাজেও তারা সাকসেসফুলি করতে পারেনি। কারণ আমি এখনো মানুষকে দেখি যে তারা বাসার মধ্যে গুলি ভিতরে ঢুকে বসে আছে, তাদের কোনো খোঁজ খবর নাই। মানে তাদের যে কোনো একটা প্রসেস এ আনা হবে সেটাও নাই। তার মানে দে আর ফেইলিয়ার ইন এভরি লেভেল। সো এইজন্য আমি আসলে এটাকে বিপ্লবী সরকার হিসেবে ধরতে পারছি না দুঃখজনকভাবে। আমি এটাকে বিপ্লবী সরকার বলব না। আমি যদি আরেকটু ফার্দার ইলাবোরেট করি সেটা হচ্ছে যে এই সরকারটা মূলত যাদেরকে নেওয়া হচ্ছে তারা এনজিও সেন্ট্রিক। এখন এনজিও চালানো আর জনগণের নেতৃত্ব দেওয়ার ভিতরে আকাশ পাতাল পার্থক্য আছে। এনজিওরা যেমন নম চমস্কি আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্যা নাম্বার 1 পলিটিক্যাল থিংকার, সে এরকম বলেছিল যে একটা অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন একটা ফ্যাসিস্ট বা একটা টোটালিটেরিয়ান একটা সিস্টেমের মতো। যেখানে এনজিও যে মাস্টাররা তারা যেটা বলে ওয়ার্কারদের সেটাই করতে হয়। তাদেরকে ছাঁটাই করতে চাইলে করে দিতে পারে। তাদেরকে যাকে ইচ্ছা তাকে নিতে পারে। তার কালচার, অফিস কালচার সেগুলো সবই ইয়ে করে এনজিওরা। তো তারা যদি দেশটাকে এনজিও মনে করে যে আমার এই দেশের জনগণ আমি যাকে খুশি তাকে নিব, আমি যা খুশি তাই করব, আমি আমার আদর্শ চাপাই দিব জনগণের উপর, দ্যাটস আ প্রবলেম। বিকজ জনগণের দ্বারা সরকার, সরকারের দ্বারা জনগণ না। এনজিও মানে ওয়ার্কার চালিয়ে অভ্যস্ত। এনজিও কারো মানে কিভাবে বোঝাবো যে কারো আন্ডারে তারা তো থাকে না। কারণ এখন আমরা বলি সিভিল সার্ভেন্ট, তারা কিন্তু সিভিল সার্ভেন্ট। জনগণের দাস মানে সার্ভেন্ট তারা। তো তারা এইভাবে ট্রিট করছে না। তারা আমাদের উপর বলে দিচ্ছে যে এই যে আমরা এই লোকটাকে নিলাম। ওয়েল আপনি নিলেন কেন? আপনি কাকে জিজ্ঞেস করে নিলেন? কি প্রসেস এ নিলেন? আপনি বললেন হয়ে গেল? এই তার মানে কি আপনারা কি আমার মাস্টার নাকি? ইউ ওয়ার্ক ফর মি, আই ডোন্ট ওয়ার্ক ফর ইউ।